মা 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 মা। দেখবার মতোই চেহারা একখানা। অধিষ্ঠান হয়েছে দোতলায় বড় মামার সবচেয়ে বড় ঘরটায়। ধরতে গেলে বসে আছেন একেবারে আধখানা খাট জুড়ে। মাঝে মাঝেই মাথা ঝাঁকিয়ে বাজখাই গলায় চিৎকার করে উঠছেন, মা 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 মা। পিলে একেবারে চমকে যায় শুনলে। ঘরে ঢুকেই বড় মামা চার হাত পা ছড়িয়ে মেঝের ওপর উপুর হয়ে পড়েছেন। অবশেষে তার আগেই তার পরম আদরের বোন নানটি, অর্থাৎ কিনা আমার মাকে চোখের ইশারায় প্রণাম করার নির্দেশ জানিয়েছেন। মাকে যেন বড় মামা চেনেন না। মাকে কি আর ইশারা করবার দরকার আছে? ঠাকুর দেবতায় মার দারুণ ভক্তি। সুতরাং বড় মামা ধরাশায়ী হবার প্রায় সঙ্গে সঙ্গেই এক গলা ঘোমটা টেনে মা গলায় আঁচল দিয়ে হুমড়ি খেয়ে পড়েছে। মুশকিলে পড়ে গিয়েছি আমি। ছোট কাকার মতো একেবারেই যদি ঘরে না ঢুকতাম তা কোনো কথাই ছিল না, কিন্তু ভেতরে ঢুকে তো আর সঙের মতো দাঁড়িয়ে থাকা যায় না। কি করব ভাবছিলাম, বাঁচিয়ে দিল গুড্ডু। যেই না ওর মুখখানা দরজার ফাঁক দিয়ে চোখে পড়েছে, হাত দুটো কোনো রকমে একবার কপালে ছুঁয়েই গুড্ডুকে নিয়ে দৌড়তে দৌড়তে দোতলা থেকে একেবারে মামাদের বিশাল বাগানের মাঝখানে। হঠাৎ ছোট কাকার দিকে চোখ পড়ে গেল। মরা ইদারার পাশে চুপটি মেরে বসে আছে। ছোট কাকার ব্যাপারটা সত্যি অদ্ভুত। বলতে গেলে ছোট কাকা একরকম জোর করেই এসেছে মার সঙ্গে। মামা যখন এই জন্মসিদ্ধ বোতল বাবার সন্ধান পেয়ে মাকে পাঠিয়ে দেওয়ার জন্য চিঠি দিয়েছিলেন, বাবা বলেছিলেন, সঙ্গে যেতে টেতে আমি পারবো না, বিল্টুকে নিয়ে যাও, আর আমি না হয় আরজিকরের মোড় থেকে তোমাদের রাজারহাট বিষ্ণুপুরের বাসে তুলে দিচ্ছি। অবাক করে দিয়ে ছোট কাকাই বলেছিল, না 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 বড়দা, সে কি হয়, এতখানি রাস্তা আমি নিজেই সঙ্গে যাচ্ছি। বাবা সিগারেটের টান দিয়ে যেন মজা দেখবার জন্যেই মুচকি হেসে বলেছিলেন, কেন যাচ্ছে জানিস তো? বোতল বাবাকে দেখতে। বলো কি? ছোট কাকার চোখ এবার বুজে এসেছিল ভক্তিতে। না না, এত মহৎ উদ্দেশ্য নিয়ে যখন যাচ্ছে বৌদি, তখন তো সঙ্গে গেলেও অর্ধেক পুণ্য। কিচ্ছু চিন্তা নেই বৌদি, বাক্স গুছিয়ে নাও। বাবা তো বাবা, এ কথা আমিও বিশ্বাস করিনি। ছোট কাকা এসব বাবা টাবা শুনলে একেবারে খেপে যায়। বলে, আমরা নেহাত বুদ্ধু, তাই এই সব বাবারা ভেলকি দেখিয়ে টাকা আদায় করে খায়। ছোট কাকা আমাদের সঙ্গে বোতল বাবাকে দেখতে যায়নি। আমার সঙ্গে গুড্ডুকে আসতে দেখে বলল, আরে গুড্ডু বাবু যে, তোমার বক্সিং কেমন চলছে? গুড্ডু সবসময় ফিটফাট। প্যান্টের পকেটে হাত পুরে বুক টান টান করে বললে, খুব ভালো বক্সিং শিখেছি আঙ্কেল, তোমাকেও হারিয়ে দিতে পারি এখন। বটে? ছোট কাকা ওকে কাছে টেনে নিয়ে বললে, কিন্তু বোতল বাবা ওর সঙ্গে পারবে? উরে বাপস! গুড্ডু হেসে ফেললে, ও তো একটা জায়েন্ট, ওকে হারাতে পারবে ওর বেতাল। বলো কি, বোতলের মধ্যে বেতাল? তাই আবার হয় নাকি? হয় মানে? গুড্ডুর চোখ বড় বড় হয়ে উঠল। আমরা সবাই তো দেখেছি সেদিন। তুমিও দেখেছো? আমাকে অবশ্য ঢুকতে দেয় না ঘরে। একদিন খুব বায়না ধরেছিলাম, তাই দেখিয়েছিল। কিরকম দেখলে? ফ্যান্টমের মতোই? উফ, দারুণ! কি লম্বা, খুব লম্বা। মাটিতে দাঁড়ালে দোতলার জানলা দিয়ে মুখ দেখা যায়। বলো কি? তা এত বিরাট বেতাল ওই বোতল থেকে বেরুলো কি করে? মুখে চোখে অদ্ভুত একটা ভঙ্গি ফুটিয়ে গুড্ডু কিছু বলতে যাচ্ছিল। তার আগেই বড় মামাকে দেখতে পেয়েছি আমি। আমাদের সামনে এসে বললেন, আরে এই গুড্ডু, ওদের ছাড়, একটু জল টল খাবে না? ছোট কাকা হাত নেড়ে বললেন,
না না, এখন আবার খাবো কি? আপনি বরং বিল্টুকে নিয়ে যান, বাসেই খিদে খিদে করছিল। আমি প্রতিবাদ করার আগেই বড় মামা গাঁক গাঁক করে বলে উঠলেন, আরে ও তো খাবেই, কথাই বলে না মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই, তাই না বিল্টু বাবু? আমিও ছোট কাকাকে জব্দ করতে বললাম। ছোট কাকাও বলছিল রাজারহাটের মিষ্টি খুব ভালো করে খেয়েছি, মুখে লেগে আছে। আপনি ছাড়ুন তো দাদা বিল্টুর কথা। ছোট কাকা বললে, এখনো কি বাচ্চা আছি নাকি ওদের মতো? মিষ্টি টিষ্টি খাওয়ার পাট কবে উঠে গেছে। পাট যে মোটেই ওঠেনি সে আমি বিলক্ষণ জানি। খেতে বসে ছোট কাকাও তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এই পেল্লাই সাইজের ক্ষীরমোহন তিনটে খেতেই আমার প্রাণ আইঢাই। গুনে গুনে 1 ডজন পেটের মধ্যে চালান করে দিয়ে ছোট কাকা জলের গ্লাসের দিকে হাত বাড়ালো। ঢক ঢক করে গ্লাসটা শেষ করে বললে, ওফ, ফাইন খেলাম দাদা। এসব কি ওই বোতল সিদ্ধ বাবার অনারে? বড় মামার হাত দুটো স্প্রিং দেওয়া পুতুলের মতো উঠে গেল কপালে। বললেন, এই সামান্য ব্যাপারে আর ওকে জড়িও না ভায়া। আমাদের জন্ম মৃত্যু জীবনযাত্রা সবই তো চলছে ঠাকুরের কৃপায়। উনি তো কত বড় শক্তিধর সে তুমি চোখে না দেখলে বুঝবে না। শ্মশানে 101 বছর তন্ত্র সাধনা করে পেয়েছেন ওই বোতল সিদ্ধ মন্ত্র। 101 বছর? ছোট কাকা ঢ্যাপ করে একটা ঢেকুর তুলল। আপনাদের ওই বোতল বাবার বয়স কত হলো? ত্রিকালজ্ঞ ঋষি, বয়সের কি আর গাছ পাথর আছে? বড় মামা আবার 2 হাত ওপরে তুললেন। নিহাত আমায় বিপদ থেকে উদ্ধার করবেন বলেই দর্শন দিয়েছেন। বিপদ? আপনি তো দিব্যি আছেন, বিপদ আবার কোথায়? সেই তো হচ্ছে কথা ভায়া। একেবারে আমার ঘনিষ্ঠজন ছাড়া তো কেউ জানে না এ বিপদের কথা। উনি কি করে জানলেন? ছোট কাকা খানিকক্ষণ ভুরু কুঁচকে বললে, আপনি কি রত্নার কথা বলছেন? ঠিক তাই। রত্নাদি আমার মামাতো বোন। আজ থেকে প্রায় 13-14 বছর আগে সে হারিয়ে গিয়েছে। তখন ওর বয়স নাকি মাত্র 4 বছর। আমি অবশ্য তখনও জন্মাইনি, মায়ের মুখে পরে শুনেছি। বাইরের লোক না জানলেও কথাটা এ বাড়ি ও বাড়ির সকলেই জানে। কি বললেন উনি রত্নার কথা? ছোট কাকা জিজ্ঞেস করল। ওর জন্যই একদিন বেতাল জাগিয়েছিলেন, আজ আবার জাগাবেন। বেতাল যদি আমার রত্না মায়ের কোনো খবর নিয়ে আসতে পারে তবে যজ্ঞ করে তাকে উদ্ধার করতে হবে। বেতাল জাগানোটা কি ব্যাপার? নিজের চোখেই দেখে যাও না ভায়া। বাবার মাহাত্ম্য যতই দেখবে ততই পুলকিত হবে। সন্ধেবেলা ঘরে সামান্য যজ্ঞ আরতি করে বোতল থেকে মুক্তি দেবেন বেতালকে। কিছুক্ষণের মধ্যেই খবর নিয়ে ঝিলের পেছন থেকে বাতাসে ভর করে ছুটে আসবে বেতাল, একেবারে বাবার ঘরের দক্ষিণের জানালায়। কি বিকট তার চেহারা, কিন্তু বাবার কাছে সে শিশু। দরকারি কথাটুকু জেনেই বাবা তাকে বোতলবন্দি করে ফেলবেন। দারুণ ব্যাপার তো। ছোট কাকা প্রবল উৎসাহে বললে, এমন জিনিস না দেখে তো ফেরা চলে না। বড় মামা আমাকে নিয়ে চলে যাচ্ছিলেন। ছোট কাকার ডাক শুনে দাঁড়ালেন। ছোট কাকা বললে, এই বাবার সঙ্গে চেলা চামুন্ডা কেউ আসেনি? শিষ্য এসেছে বই কি। বড় মামা বলল, প্রধান শিষ্য চণ্ড বিচণ্ড, বেশিরভাগ সময় বাবার কাছেই থাকে, বাকিরা থাকে নিচের ঘরে, মানে যে ঘরে শিবু ছিল। শিবু মানে আপনার সেই কাজের লোক, বছরখানেক আগে এসে যাকে দেখেছিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ মনে থাকে তো ভায়া তোমার। চেহারাটাও অল্প অল্প মনে আছে। সে কি নেই এখানে? আরে বলো না, যত তোয়াজ করবে তত ওরা পেয়ে বসবে।
3-4 মাস কাজ করেই পালিয়েছে। ঠিক আছে, তুমি একটু গড়িয়ে নাও ভায়া, আমি চলি। এখন সবে সন্ধে। বেতাল সিদ্ধ বাবা আসর জাঁকিয়ে বসেছেন। ঘরের মেঝে একেবারে ভর্তি। 2 মামা, 3 মাসিমা, আমার মা, আশপাশের বাড়ি থেকেও 2-4 জন লোক এসেছে যাদের আমি চিনি না। বাচ্চা কাচ্চাদের ও ঘরে ঢোকা বারণ। গুড্ডু আজ নেই, কেবল আমি কান্নাকাটি করে এই ঘরে থাকবার অনুমতি পেয়ে গিয়েছি। আর একজনও অবশ্য নেই এ ঘরে, ছোট কাকা। এত উৎসাহ দেখিয়েও বিকেলে কি একটা জরুরি কাজের কথা মনে পড়ে যাওয়ায় ছোট কাকা বাধ্য হয়ে চলে গিয়েছে। 7-5 ভাবার মধ্যেই একখানা হুঙ্কার ছেড়েছেন বোতল বাবা। তারপর নড়ে চড়ে পুরনো কথার জেট টেনে বলতে শুরু করেছেন। আরে প্রথম কবে দেখলুম সেই কথাই তো বলছি। গোড়ারা তখনও যায়নি দেশ ছেড়ে। সেই সময় হঠাৎ একদিন দেখা পেলুম তার। কি করে চিনলেন বাবা? সামনে থেকে জোর হাতে একজন বলে উঠল। আরে দূর পাগলা, চিনতে কি আর ভুল হয় নাকি রে? মোষে চড়ে মোষের শিঙের টোপর পরে হাসছে, দিব্য দৃষ্টিতে দেখতে পেলুম যে। বিরাট কাঁটাওয়ালা গদা হাতে, ইয়া ভাটার মতো চোখ, পাকানো গোঁফ, এ কি ধর্মরাজ না হয়ে যায়? তারপর বাবা, তারপর? শরীরটা না হয় একটু খারাপ হয়েছিল, বুদ্ধি শুদ্ধি তো আর চলে যায়নি। দেখেই বুঝলুম কি ব্যাপার। ফট মার উচাটন মন্ত্রে মুক্তি দিলাম বেতালকে। বললাম, এবার দেখা দেখি বেটা কেমন তোর মুরদ। তা বলবো কি তোমাদের কাণ্ড কারখানা? শ্মশান জাগানো বেতাল তো দাঁত মুখ খিঁচিয়ে এমন তাড়া করলো ধর্মরাজকে যে লেজ উঠিয়ে শেষে একেবারে চোঁ চোঁ দৌড়। সেই যে পালালো, মোষকে আর কখনো এমুখো হতে দেখিনি। হঠাৎ সোজা হয়ে বসলেন বোতল বাবা। বললেন, লগ্ন প্রস্তুত, বেতাল জাগলো এবার। সবাই ইষ্ট নাম জপ করো। বোতল বাবা একেবারে সোজা হয়ে বসেছেন পদ্মাসনে। চোখ দুটো জল জল করছে আগুনের ভাঁটার মতো। বোতলটা 2 হাতে ধরে ঝাঁকাচ্ছেন, মাথাও নড়ছে সেই সঙ্গে। আর তার তালে তালে ঝাঁকড়া চুলগুলো ছড়িয়ে পড়ছে মুখের ওপর। এই অবস্থাতেই কি একটা ইশারা করলেন ঢ্যাঙা লোকটাকে। আর এক প্রস্থ তরল ঘি যজ্ঞের আগুনে পড়বার পরই তিনি উঠে পড়েছেন আসন ছেড়ে, এগিয়ে এসেছেন জানালার ধারে। মা মা মা! তীব্র গগনভেদী চিৎকারের সঙ্গে সঙ্গে খুলে দিয়েছেন বোতলের মুখ। মনে হলো যেন এক ঝলক আগুন বেরিয়ে গেল সেই বোতলের ভেতর থেকে। ঘরের মধ্যে যারা ছিলেন তারা সকলে একসঙ্গে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। ওঠ ওঠ! বাবার গলা শুনে মুখ তুললেন। বসেছেন নিজের জায়গায়, সেই বিভৎস চেহারা আর নেই। মুক্তি দিয়েছি বেতালকে। বড় মামার দিকে ফিরে উনি বললেন, কিন্তু পালাবার সাধ্য তার নেই। এখনই ফিরে আসবে তোমার মেয়ের খবর নিয়ে। জানলার দিকে তাকিয়ে থাকো, তাহলেই তাকে দেখতে পাবে। যা দেখলাম যেন নিজের চোখেও বিশ্বাস হলো না আমার। 2-1 দিন পরেই পূর্ণিমা। বেশ বড়সড় চাঁদ উঠে গিয়েছে। সাদা কাপড়ে মোড়া যে মূর্তিটি এগিয়ে আসছে, তেমন মূর্তি জীবনে কখনো দেখিনি আমি। মুখ চোখ এত দূর থেকে কিছুই বোঝা যায় না, কিন্তু সাধারণ মানুষের চেয়ে সে অন্তত দ্বিগুণ উঁচু।
লম্বা লম্বা পা ফেলে এমন তাড়াতাড়ি এগিয়ে আসছে যে আমি দৌড়েও তার নাগাল পাবো না। ভূত বা বেতাল যাই হোক, দেখতে দেখতে সেই বিকট মূর্তি এসে পড়ল জানালার কাছাকাছি। আর যে মুহূর্তে বোতল বাবা তার মুখোমুখি হবার জন্য উঠে গিয়েছেন জানলার কাছে, সেই মুহূর্তেই ঘটে গেল এক অঘটন। ঠিক কী যে হলো প্রথমটা কিছুই বুঝতে পারলাম না। নিচে একটা ধূপধাপ শব্দ, লাঠি চালাবার মতো আওয়াজ, তারপরই বেতালের মাথাটা কেমন যেন একবার দুলে উঠল, টলতে টলতে সরে গেল জানলা থেকে। ভারী একটা কিছু পড়ার শব্দ, আর সেই সঙ্গে তীক্ষ্ণ কর্কশ এক চিৎকার, মেরে ফেললো রে, মেরে ফেললো রে। বেটে এগিয়ে গিয়ে বোতল বাবার কানে কানে কি যেন একটা বলেছে। শুনতে শুনতে বাবার ভুরু কুঁচকে গিয়েছে। বোতল তখনও হাতে ধরাই ছিল। সেই বোতল নিয়েই কোনো রকমে বিশাল বপু তুলতে যাচ্ছেন। ঘরে ঢুকলো ছোট কাকা। দেখতে পাচ্ছিলাম ছোট কাকা প্রণামের ভঙ্গিতে হাত দুটো কপালে ছুঁয়ে বোতল বাবাকে বলছে, না না বাবা, অত কষ্ট করে আপনাকে উঠতে হবে না, লোকজনকে আগেই খবর দেওয়া আছে, তারাই এসে আপনাকে তুলে নিয়ে যাবে, বসুন বসুন। ধপ করে বসে পড়ে চোখে আগুন ঝরিয়ে বোতল বাবা বললেন, কে তুই? আমার সঙ্গে চালাকি? অনেক কষ্টে আমি ক্রোধ সংবরণ করে আছি। একবার ক্রুদ্ধ হলে তুই বাড়ি পর্যন্ত ভস্ম হয়ে যাবে জানিস। বড় মামা তাড়াতাড়ি ছোট কাকার দিকে এগিয়ে এসে বললেন, আমি জানতে চাই এসব কি হচ্ছে? হ্যাঁ, কি শুরু করেছো তুমি ভায়া? সাক্ষাৎ বোতল সিদ্ধ মহাপুরুষের সঙ্গে তুমি। কথাটা শেষ করতে না দিয়েই ছোট কাকা বললে, ভয় নেই দাদা, বোতল বাবার সিদ্ধ বেতাল এখন হাত পা ভেঙে নিচে শুয়ে কাতরাচ্ছে। মুখখানা আগাগোড়া চুনকাম করা তো, নইলে চিনতে পারতাম এ তোমার সেই শিবু কিনা। গলার আওয়াজটা অবশ্যই অনেকটা সেই রকমই লাগলো। তার মানে? বড় মামা হতবাক। এখানে শিবু আবার আসবে কোথা থেকে? শিবুই তো আসবে, নইলে কবে 13-14 বছর আগে রত্না হারিয়ে গেছে সে খবর তোমার ওই বোতলেশ্বর জানবে কি করে? জানবেন না? কি বলছো তুমি? ঠিকই বলছি। গুড্ডুর কাছে বেতালের বর্ণনা শুনেই আমি খানিকটা আন্দাজ করে ফেলেছিলাম। মানুষ তো আর অত লম্বা হতে পারে না। তাছাড়া কেবল লম্বা সাজা নয়, ওই অবস্থাতেই যখন তাকে এগিয়ে আসতে হবে তখন রনপা ব্যবহার করা ছাড়া সেটা সম্ভব হতেই পারে না। রনপা মানে? সেইটাই তো দেখতে হলো ভালো করে। আপনি বললেন চেলারা থাকে নিচে শিবুর ঘরে, তাহলে রনপা এবং বেতালের মেকআপের জিনিসপত্র যদি কিছু থাকে তবে তা থাকবে সেই ঘরেই। অন্য কিছু যদি লুকিয়ে রাখাও যায়, কাঠের পাতো আর লুকিয়ে রাখা জিনিস নয়। কিন্তু ঘরে ঢুকি কি করে? শরণাপন্ন হতে হলো ওই ঢ্যাঙার। 3খানা 10 টাকার নোট প্রণামী দিয়ে হাত করে ফেললাম। অস্বস্তিতে ঘাড় নাড়তে নাড়তে বড় মামা বললেন, না না, এই ব্যাপারটা এখনো আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। অবিশ্বাসের তো কিছু নেই দাদা। অবস্থাপন্ন বাড়ি দেখে শিবু চাকরি করতে গেল, খবরাখবর জোগাড় হলো। এরকম ব্যাপার সব বাড়িতেই কিছু না কিছু থাকেই। তারপর বিনা কারণে কেটে পড়া, এবং 5-6 মাস পরে বোতল বাবার আবির্ভাব। এ তো অত্যন্ত সহজ ফর্মুলা। তার মানে আপনারা প্রকৃত সাধক নন? বড় মামার উত্তেজিত কণ্ঠস্বর। স্তব্ধ হও! বোতল বাবা উঠে দাঁড়ালেন আবার। চণ্ড বিচণ্ড, চলে এসো। যেখানে ভক্ত সেখানেই ভগবান। ভক্ত অবিশ্বাসী হলে ভগবানও সেখানে স্থির থাকতে পারে না। চলো, আর এক মুহূর্ত এখানে নয়। কিন্তু আরও কয়েক মুহূর্ত যে থাকতে হবে প্রভু। ছোট কাকা সামনে এগিয়ে এলো। সমস্ত দুপুরটা তো আর বাজে নষ্ট করিনি। লোকাল থানায় গিয়ে অন্তত আধ ঘন্টা কাটিয়ে এসেছি। থানার ওসি 8 জন জবরদস্ত সেপাই পাঠিয়ে দিয়েছেন
সন্ধ্যের মুখেই, নইলে আপনার ওই রনপা বেতালকে ঘায়েল করা কি আর আমার কাজ? আপনাকে অভ্যর্থনা করার জন্য ওরা নিচে অপেক্ষা করেই আছে, কিন্তু ওসি ভদ্রলোক স্বয়ং এসে পড়বেন বলছিলেন, কাজেই আর কয়েক সেকেন্ড যদি অপেক্ষা করতেন। ছোট কাকার কথা শেষ হলো না, তার আগেই সিঁড়িতে ভারী বুটের শব্দ পাওয়া গেল।